বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের চারুপাঠ অর্থাৎ বাংলা প্রথম পত্র বইয়ের মধ্যে যে আসমানি কবিতাটা আছে এই আসমানি কবিতার মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবো। দেখো তোমরা তোমাদের বইয়ের মধ্যে যাও, বইয়ের মধ্যে এই যে 82 পৃষ্ঠার মধ্যে এই যে এখানে নমুনা প্রশ্ন আছে, নমুনা প্রশ্নের মধ্যে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন আছে, তারপরে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো আমি একে একে সবগুলোর উত্তর দিয়ে দিব। প্রথমে আমি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখো ১ নম্বরে বলা আছে, বুকের কখানা হাড় কিসের সাক্ষী দেয়? এটা হচ্ছে অনাহারের। তারপরে ২ নম্বরে বলা আছে, আসমানীর মুখে হাসি নেই কেন? এটা হচ্ছে দারিদ্র্যের কারণে। তারপরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমাদের এই যে উদ্দীপকটা পড়তে হবে, তারপরে ৩ এবং ৪ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে দেখো, মিষ্টি মেয়ে ময়না হাসি আনন্দের মধ্য দিয়ে সে বেড়ে ওঠে। হঠাৎ করে তার বাবা মারা গেলে সে ও তার মা দিশাহারা হয়ে পড়ে। অভাবের তাড়নায় ময়নার হাসি আনন্দ আজ মলিন। তাহলে ৩ নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে, দেখো, উদ্দীপকের ময়না ও আসমানি কবিতার আসমানির মিল রয়েছে। এখানে উত্তর হবে পরিণতিতে, তারপরে বিবেচনায় ১ ও ২। এখানে কোনটি সঠিক? তার মানে ক হবে, এই যে রোমান সংখ্যা ১, ২ এই ২ টাই কিন্তু সঠিক। ওকে? তারপরে দেখো ৪ নম্বরে বলা আছে, উদ্দীপকের আসমানি কবিতার কোন বিষয়টি প্রতিফলন ঘটেছে? তাহলে উত্তর হবে খ, দারিদ্র্য। তারপর তোমাদের বইয়ের এই যে ৮৩ পৃষ্ঠার মধ্যে যাও, ৮৩ পৃষ্ঠার মধ্যে তোমাদের একটা সৃজনশীল দেওয়া আছে। এই সৃজনশীলের মধ্যে প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে, তারপরে ৪ টা প্রশ্ন দেওয়া আছে। এই ৪ টা প্রশ্নের উত্তর আমি সুন্দর করে সাজিয়েছি। তোমরা যে বারবার বলো যে সৃজনশীল একটু বড় হচ্ছে, আরেকটু ছোট করে দিন। হ্যাঁ, আমি এখন থেকে যে ভিডিওগুলো করতেছি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতেই আমি সৃজনশীল প্রশ্নের উত্তর করেছি একদম ছোট করে, এবং ছোট হলেও কিন্তু ফুল নাম্বার পাওয়া যাবে। তো সৃজনশীল যত বেশি লিখতে পারো ততই কিন্তু ভালো। তবে এখন থেকে আমি ছোট করে দিচ্ছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা খুব সহজেই কিন্তু শিখে ফেলতে পারবা। তাহলে দেখো এখানে উদ্দীপকটা তোমরা নিজেরাই পড়বা। আমি উত্তরগুলো বলে দিচ্ছি। এই যে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। দেখো সৃজনশীল প্রশ্নসমূহ, এই যে ১ নং সৃজনশীল প্রশ্ন ও উত্তর। তাইলে আমি প্রশ্নগুলো খুব সুন্দর করে সাজিয়েছি এবং উত্তরগুলো খুব সুন্দর করে সাজিয়েছি। তাহলে দেখো প্রশ্ন ও উত্তর। তাহলে দেখো কতে বলা ছিল, আসমানীদের গ্রামের নাম কি? তাহলে আসমানীদের গ্রামের নাম হচ্ছে রসুলপুর। তারপরে খতে বলা আছে হচ্ছে, এই যে মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি। তারপরেতে তারপরেতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি। এই চরণ ২ টি দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে উত্তর, দেখো এই চরণ ২ টি দ্বারা বোঝানো হয়েছে যে আসমানি একসময় স্বাভাবিক শিশুর মতো হাসিখুশি ছিল। তার মুখে ছিল আনন্দের উজ্জ্বল হাসি। কিন্তু দারিদ্র্য ও অভাবের নির্মম আঘাতে সেই হাসি নিভে গেছে। চরম অভাব তার জীবনের আনন্দ কেড়ে নিয়েছে এবং তাকে কষ্ট ও বেদনায় নিস্তব্ধ করে দিয়েছে। এখানে অভাবকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তা এসে তার হাসিকে নিভিয়ে দিয়েছে। তাহলে দেখো প্রশ্নের মধ্যে বলা আছে, আসমানীদের ঘরের সাথে লাল চাঁদ মিয়ার ঘরটির সাদৃশ্য ব্যাখ্যা করো। তাহলে এখানে উত্তর আমি রেডি করেছি। এই যে দেখো, সিম্পল, একদম সিম্পল, এখান থেকে এটুকু পর্যন্ত। দেখো আসমানি কবিতার আসমানিদের ঘর ছিল অত্যন্ত জীর্ণ ও অরক্ষিত। ঘরের ছাউনি ছিল নষ্ট, বৃষ্টি এলে পানি পড়ত এবং নিরাপদ আশ্রয়ের অভাব ছিল স্পষ্ট। তাদের ঘর দারিদ্র্যের প্রতীক হিসেবে বিচিত্র হয়েছে। ঠিক তেমনি লালচাঁদ মিয়ারও একটি মাত্র মাটির ঘর, যার ছাউনি নষ্ট হওয়ার উপক্রম। বৃষ্টি বৃষ্টি বদলার বৃষ্টি বাদলার রাতের ঘরের কোণে বসে রাত কাটাতে হয়। ঘরের দুরবস্থা তাদের আর্থিক অসচ্ছলতার প্রমাণ বহন করে। অতএব উভয়ের ঘরে জরাজীর্ণ, অনিরাপদ ও অভাবের প্রতিচ্ছবি। এটাই তাদের প্রধান সাদৃশ্য। তারপরে গতে বলা আছে, দেখো, লাল চাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না। আসমানি কবিতার আলোকে বিশ্লেষণ করো। তাহলে উত্তর রেডি করেছি। দেখো, আসমানি কবিতায় কবি দরিদ্র মানুষের জীবনের কঠিন বাস্তবতা অত্যন্ত মর্মস্পর্শীভাবে তুলে ধরেছেন। আসমানি ও তার পরিবার চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটায়। তাদের পর্যাপ্ত খাদ্য নেই, পোশাক নেই এবং বসবাসের জন্য নিরাপদ ঘরও নেই। অভাব যেন তাদের জীবনে নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। একইভাবে লালচাঁদ মিয়াও প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল ফলাতে পারেননি। ফলে তিনি পরিবারকে ঠিকমতো খাওয়াতে পারছেন না। সন্তানরা অপুষ্টিতে ভুগছে এবং ঘরটিও ভেঙে পড়ার উপক্রম। দারিদ্র্য যেন তার জীবন থেকে সরে দাঁড়ায় না। সুতরাং আসমানীর পরিবারের মতোই লালচাঁদ মিয়ার জীবনেও
অভাব স্থায়ী হয়ে আছে। এভাবেই কবিতার মূল বক্তব্য লাল চাঁদ মিয়ার জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে ওঠে। তো এটা ছিল তোমাদের আসমানি কবিতা যে এই কবিতার যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকের ভিডিও।